রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এইচএস ক্লাস 12-এর জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এবং সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি বা বিষয় রয়েছে ভূগোল, সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি। শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশান, তাহলে আপনি কোনগুলোকে দেখে যাবেন। আপনার যে 7 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে, কোন কোন প্রশ্নগুলোকে আপনাকে দেখতে হবে প্রাকৃতিক ভূগোল থেকে, অর্থনৈতিক ভূগোল থেকে, আপনার সামনে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তুলে ধরতে চলেছি। প্রাকৃতিক ভূগোল থেকে আমি করতে বলবো প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। প্রথম প্রশ্নটি করতে বলবো কার্স্ট অঞ্চলে সৃষ্ট সিঙ্কহল, পলজি এবং পাতন প্রস্তর কীরূপে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। পাট প্রশ্ন ভাগ করা আছে। দ্বিতীয় প্রশ্ন তুলে ধরবো বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের পরিচয় দাও, পর্যায়ন কাকে বলে। পরের প্রশ্ন তুলে ধরবো এই প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ চ্যাপ্টার থেকে আপনাকে এগুলো করতেই হবে। পরের প্রশ্ন তুলে ধরব কার্স্ট অঞ্চলে ভৌম জলের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। ভৌম জলের বিভিন্ন উপাদানগুলো লেখো। পরের প্রশ্ন ফিয়র্ড উপকূল ও রিয়া উপকূলের পার্থক্য লেখো। সোয়াশ ও ব্যাকওয়াশের পার্থক্য লেখো। তাহলে এই কয়েকটি প্রশ্ন করতে বলবো এই বহির্জাত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে প্রাকৃতিক ভূগোলের নেক্সট দ্বিতীয় যে চ্যাপ্টারটি তুলে ধরবো ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। প্রথম প্রশ্নটি তুলে ধরবো ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝায়। দ্বিতীয়ত তুলে ধরবো ডেভিসের মরু ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝায়, এটি ক প্রকার ও কী কী। তৃতীয় প্রশ্নটি তুলে ধরবো ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া থেকে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য লেখো। ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত রূপ, উক্তিটি ব্যাখ্যা করো। পরবর্তী যে অধ্যায় বা বিষয়টি বা চ্যাপ্টারটি রয়েছে ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া থেকে মাত্র 3টে প্রশ্ন। পরবর্তী তুলে ধরবো যে অধ্যায়টি বা চ্যাপ্টারটি রয়েছে জল নির্গম প্রণালী। এখান থেকে কি কি প্রশ্নগুলো আপনাকে করতে হবে না, বৃক্ষরূপী ও জাফ বিরূপী জল নির্গম প্রণালীর পার্থক্য লেখো। কেন্দ্রাতিক ও কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালীর পার্থক্য লেখো। পরের প্রশ্ন তুলে ধরবো জলনির্গম প্রণালী থেকে জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্য লেখো। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে গড়ে ওঠা পূর্ববর্তী নদী ও অধ্যারোপ নদীর জলনির্গম প্রণালীর পরিচয় দাও। পরের প্রশ্ন তুলে ধরবো জলনির্গম প্রণালী গঠনের প্রধান ভূগঠনিক নিয়ন্ত্রকগুলি কী কী, পরবর্তী নদী কাকে বলে। তাহলে এই 3টে প্রশ্ন করতে বলবো। পরবর্তী আপনার অধ্যায় রয়েছে মৃত্তিকা। এখান থেকে যে প্রশ্নগুলো আপনাকে করতে হবে অ্যালুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো। পিডোক্যাল ও পিডালফারের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্নটি বলবো মৃত্তিকা থেকে আঞ্চলিক, আন্তর আঞ্চলিক ও অনাঞ্চলিক মাটির বৈশিষ্ট্য লেখো। পরিণত ও অপরিণত মাটির পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্নটি করতে বলবো মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে জানো লেখো। পরের প্রশ্ন তুলে ধরবো মৃত্তিকার উর্বরতার নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নটি করতে বলবো ইলুভিয়েশন এবং অ্যালুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়াগুলি সম্বন্ধে আলোচনা করো। পরবর্তী যে আপনার অধ্যায় রয়েছে যেটা হচ্ছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকেও আপনাকে করতে হবে যে প্রশ্নগুলি সেগুলো তুলে ধরছি। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ব্যারোট্রপিক ও ব্যারোক্লিনিক অবস্থা বলতে কী বোঝো। দ্বিতীয় যে প্রশ্নটি করতে বলবো বায়ুমণ্ডল থেকে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতন ঘূর্ণবাতের পার্থক্য লেখো। উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্নে প্রবেশ করি। তৃতীয় প্রশ্ন বায়ু প্রবাহের ত্রিকোষ মডেলটির চিত্রসহ ব্যাখ্যা করো। মৌসুমি বায়ুর উপর জেট স্ট্রিমের প্রভাব লেখো। পরবর্তী প্রশ্নটি করতে বলবো নাতিশীতন ঘূর্ণবাতের জীবনচক্রটি ব্যাখ্যা করো। রশ্মি তরঙ্গ কী। পরের প্রশ্ন
তাপমাত্রার চাহিদা অনুসারে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। পরের প্রশ্ন তুলে ধরবো। পরের প্রশ্নটি হলো জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন তুলে ধরবো ওজোন স্তর বিনাশের কারণ বর্ণনা করো। জঙ্গল উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো। পরবর্তী প্রশ্নে প্রবেশ করব বিশ্ব উন্নয়নের কারণ ও ফলাফল বর্ণনা করো। এরপরের অধ্যায়ে প্রবেশ করব জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য থেকে যে প্রশ্নগুলি আপনি করবেন সেগুলি হলো জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করো। জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝায়? পরের প্রশ্ন জীববৈচিত্র্যে বিনাশের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। আলফা, বিটা ও গামা বৈচিত্র্য বলতে কি বোঝায়? পরের প্রশ্ন জীববৈচিত্র্য সংরক্ষণের অন্তঃক্ষেত্রীয়, ইন সিটু ও বহির্ক্ষেত্রীয়, এক্স সিটু কৌশল বা পদ্ধতিগুলি উল্লেখ করো। জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল বলতে কি বোঝায়? পরের প্রশ্ন প্রবেশ করব, অর্থাৎ পরের যে চ্যাপ্টারটা রয়েছে বা বিষয়টি রয়েছে জীববৈচিত্র্যের পর যেটা করতে হবে মানুষ, পরিবেশ, আন্তঃসম্পর্ক বা মিথস্ক্রিয়া। এখান থেকে যে প্রশ্নগুলি করতে বলবো উদাহরণ সহ দুর্যোগের শ্রেণীবিভাগ করো। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের পার্থক্য লেখো। পরের প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি কি কি? বিপর্যয় প্রশমনের কৌশলগুলি উল্লেখ করো। এরপরে চলে যাবো আমরা প্রাকৃতিক ভূগোলের এই দুটি মাত্র শেষমেশ ছিল মানুষ, পরিবেশ, আন্তঃসম্পর্ক থেকে। এরপরে চলে যাব অর্থনৈতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোলটা থেকে আপনি এই অধ্যায়গুলোকে ভালো করে দেখবেন প্রশ্নগুলো। এরপরে অর্থনৈতিক ভূগোলে প্রবেশ করব, যেখানে প্রথম যে অধ্যায়টি রয়েছে কৃষিকাজ, সেখান থেকে যে প্রশ্নগুলি করতে বলবো ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফল আলোচনা করো। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন শুষ্ক কৃষি ও আর্দ্র কৃষির পার্থক্য লেখো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখো। পরের প্রশ্ন নীল বিপ্লব বলতে কি বোঝায়? ভারতে শ্বেত বিপ্লবের ফলাফল বর্ণনা করো। ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয় কেন? পরের ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি? পরের প্রশ্ন ভারতের ডাল ও সয়াবিন উৎপাদক রাজ্যগুলির নাম লেখো। উদ্যান কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। নিবিড় কৃষির মাথাপিছু উৎপাদন কম কেন? এরপরে চ্যাপ্টারে চলে যাব শিল্প থেকে যে প্রশ্নগুলি আপনাকে করতেই হবে। প্রথম প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। ভারতে রেডিমেড বস্ত্র শিল্পের উন্নতির কারণগুলি লেখো। দ্বিতীয়ত ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি? নেক্সট পরবর্তী যে প্রশ্নটি তুলে ধরব জাপানের লৌহ ইস্পাত শিল্পের কারণগুলি লেখো। মালয়েশিয়ার রাবার শিল্পের উন্নতির কারণ কি? পরের প্রশ্ন পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত কেন্দ্রীভবনের কারণ কি? ভারতে মোটর গাড়ি শিল্পের দ্রুত উন্নতির লাভের কারণ কি? পরের প্রশ্ন অগাস্ট লাসের মুনাফা সর্বাধিকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ভারতে পাট শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। এরপরের যে অধ্যায়টি রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কাজ অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে যে প্রশ্নগুলি আপনাকে করতে হবে সেই প্রশ্নগুলি তুলে ধরতেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, লাস্ট মিনিট এবং ফাইনাল সাজেশান। চলে আসুন অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ করো। কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর পার্থক্য লেখো। পরের প্রশ্ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কী কী? শিপিং লাইন ও শিপিং লেন কী? পরের প্রশ্ন সুয়েজ খাল ও পানামা খালের পার্থক্য লেখো। WTO এর উদ্দেশ্য কার্যাবলী উল্লেখ করো। পরের যে অধ্যায়টি প্রবেশ করব জনসংখ্যা ও জনবসতি। প্রথমে তুলে ধরবো জনসংখ্যা থেকে প্রশ্নগুলি। চলে আসুন জনসংখ্যা থেকে কোনগুলো আপনাকে করতেই হবে। প্রথম প্রশ্ন জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন পৃথিবীব্যাপী অসম জনবন্টনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। অভিবাসন ও স্তত্যাগ বলতে কি বোঝায়? পরের প্রশ্ন জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো। পরিব্রাজনের পুশ ও পুল ফ্যাক্টর বলতে কি বোঝায়? এরপরে আমরা প্রবেশ করব পরবর্তী যে অধ্যায় জনবসতি থেকে যেগুলো আপনাকে করতেই হবে। গোষ্ঠীবদ্ধ ও বিভিন্ন জনবসতির পার্থক্য লেখো। ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির শ্রেণীক্রম উল্লেখ করো। পরের প্রশ্ন
বিভিন্ন জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো। পরের প্রশ্ন, গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য লেখো। ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন, মামফোর্ডকৃত পৌর বসতির শ্রেণীবিভাগটি উল্লেখ করো। গ্রামীণ বসতির কর্মধারা ভিত্তিক শ্রেণীবিভাগ করো। এরপরে চলে যাব আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, যেখান থেকে আমাকে প্রশ্নগুলি করতে হবে। আপনাকে যে প্রশ্নগুলো করতেই হবে। পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। পরিকল্পনা অঞ্চল গড়ে তোলার উদ্দেশ্যগুলি কী কী? পরের প্রশ্ন, বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো। বাহ্যিক ও ক্রিয়ামূলক অঞ্চল বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্পের উন্নতির কারণগুলি লেখো। বেঙ্গালুরুর ইলেকট্রনিক্স শিল্পের প্রধান সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। কলকাতার পরিপূরক বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। এরপরে আর কোনো প্রশ্ন নেই। তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, এই ছিল আজকের জিওগ্রাফির আপডেট, লাস্ট মিনিট অ্যান্ড ফাইনাল সাজেশান। যদি এই ভিডিওটি এতটুকু উপকার এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে। আর সর্বোপরি, যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।